স্বাগত সবাইকে রাজকাহন নিবেদন করছে জিপে ইস্পাত এবং আপনাদের সাথে আছি আমি নাজরিন মুন্নি। শুভ নববর্ষ সবাইকে। পুরনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এলো নতুন বছর। মুঘল সম্রাট আকবরের খাজনা আদায়ের জন্য যে সনদ প্রবর্তন করেন তাই কালপরিক্রমায় হয়ে উঠেছে এদেশের সংস্কৃতির ধারক। বাঙালির সবচেয়ে বড় সার্বজনীন অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষ। শত বছর ধরে গ্রাম বাংলার বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হয়ে আসছে। নগরায়নের সাথে সাথে নগরে মহানগরে এই উৎসব সম্প্রসারিতও হয়েছে। রাজধানী ঢাকায় এখন পহেলা বৈশাখের প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথম বের হয় এই শোভাযাত্রা। পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার অপেক্ষাকৃত নতুন এই উৎসবটিকে 2016 সালে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিলেও পহেলা বৈশাখও এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপত্তি জানিয়ে আসছে বেশ কিছু ধর্মভিত্তিক মৌলবাদী সংগঠন। উৎসবের বৈশাখ বরণ ধীরে ধীরে পড়েছে সীমাবদ্ধতার নানা শেকল। হিন্দুয়ানি সংস্কৃতি আখ্যা দিয়ে এদেশের মানুষের কাছে কেবল বিতর্কিত করার চেষ্টাই নয়, এক ধরনের ভীতির আবহও তৈরি করা হচ্ছে। বাঙালিয়ানার অন্যতম ধারকে পহেলা বৈশাখ নিয়ে এত আপত্তি কেন? নিরাপত্তার নামে পরিধেয় কেন হচ্ছে আঁটোসাঁটো? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, আছেন আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী এবং আছেন আমাদের সাথে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনারা আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এবং আজ সারাদিন সবাই পহেলা বৈশাখ পালন করেছে, ঈদের পরেও ছিল, কিন্তু উৎসবে আমরা কখনোই ভাটা দেখি না, এবারও কোনো রকমের ভাটা নেই। আমি যদি একটু রামেন্দ্র মজুমদারকে দিয়ে শুরু করি, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। অনেক পহেলা বৈশাখ ধাপে ধাপে আপনি দেখেছেন, যদি পরিবর্তনটা আমাদের বলেন, পরিবর্তনগুলি কোথায় যে হঠাৎ করে বাঁক খেয়ে গেল বা কোথায় আসলে ঘাটতি তৈরি হচ্ছে? শুভ নববর্ষ। আসলে একটা কথা আছে না যে বাধা দিলে বাঁধবে লড়াই। সেই জন্য আমাদের বাঙালির যখন নবজাগরণ মানে আত্ম-উন্মেষ শুরু হয়, তখন থেকে যখন নিজ থেকে আমরা চিনতে শুরু করেছি আমাদের নিজেদের জাতীয়তাবাদকে এবং নিজের সংস্কৃতির প্রতি আরও বেশি মনোযোগী হচ্ছি, তখন থেকে একটা বাঁক বদল শুরু হয়েছে। পাকিস্তান আমলে এই নববর্ষকে স্বাভাবিকভাবেও বাঙালি সংস্কৃতি বিকাশে সবসময় এটা বাধাগ্রস্ত করা হতো অথবা নিরুৎসাহিত করা হতো। সেই থেকে আস্তে আস্তে যখন বাঙালির এই নববর্ষ যখন বেশি মানুষ একত্র হতে শুরু করলেন, তখন থেকেই আমার মনে হয় যে বাঙালির পাশে যে রাজনৈতিক চিন্তাভাবনা, তার সঙ্গে মিলিয়ে এই বাঙালিত্বের যে আবাহন, এইটা মানুষের মধ্যে অনেক বেশি করে এসছে। ধরুন 1967 সন থেকে ছায়ানট এই যে রমনার বটমূলে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে। আগে আমাদের মনে আছে খুব অল্প লোক হতো, আস্তে আস্তে আমরা বন্ধুদের বলতাম ওই গাছের কাছে কিন্তু আমরা দাঁড়াবো। এখন তো তিল ধারণের ঠাঁই থাকে না। আস্তে আস্তে পরিধি বড় হয়েছে এবং সেখানে বীভৎস হামলা হয়েছে, তা সত্ত্বেও তো পরের বছর আরো বেশি হয়েছে। সুতরাং এই জায়গাটা খুব হয়েছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে আপনি যেটা বললেন যে মঙ্গল শোভাযাত্রা, এইটা একটা অসাধারণ কাজ হয়েছে। তবে আমি মনে করি যে এই যেটা আমাদের ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে, তবে এখনো আমরা আনুষ্ঠানিকতার পর্যায়ে রয়ে গেছে এই নববর্ষ উদযাপনটা। এবং নববর্ষর সত্যিকার অর্থে যে গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ যে নববর্ষ উদযাপন করেন, তাদের জীবনযাপনের সঙ্গে মিলিয়ে সেটার একটু খামতি আছে আমাদের। আমরা নগরে অনেকটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা করি, কিন্তু যতদিন না আমরা সমগ্র মানুষ মিলে, সবাই মিলে, গ্রামের মানুষ, শহরের মানুষ মিলে, সবাই মিলে আমরা যতদিন না এই উদযাপনটা করতে পারবো, ততদিন সত্যিকারের নববর্ষটা হয়ে উঠবে না। কিন্তু তবু আমি মনে করি যে এই নববর্ষের দিনে আমরা শেকড়ের খোঁজ করি, আমরা মনোযোগী হই, আমাদের আত্ম অনুসন্ধান করি। এবং এখানে আমি রবীন্দ্রনাথের একটা কথা একটু
উদ্ধৃত করতে চাই। তিনি বলেছেন যে প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। উৎসবের দিন শুধুমাত্র ভাবরস সম্ভোগের দিন নহে, শুধুমাত্র মাধুর্যের মধ্যে নিমগ্ন হইবার দিন নহে, বৃহৎ সম্মিলনের মধ্যে শক্তি উপলব্ধির দিন, শক্তি সংগ্রহের দিন। সুতরাং আমরা মনে করি যে আমরা নববর্ষকে বলি যে অসাম্প্রদায়িক একটা উৎসব, যে এর মধ্য দিয়ে আমরা শক্তির আবাহন করতে চাই, শক্তি সঞ্চয় করতে চাই সবার সঙ্গে মিলে। নিশ্চয়ই, এবং আপনি যেটা বলছিলেন যে অনেক বাধাও তো এসছে, তাও উতরিয়েও সব মানুষের কিন্তু অংশগ্রহণ আমরা সবসময়ের জন্য দেখি এবং সেটা বৃহৎ আকারে থাকে। আমি একটু রূপা চক্রবর্তীর কাছে যাই। বৃহৎ আকারে এই রামেন্দ্র মজুমদার হোক, ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ হোক, এবং যত সাংস্কৃতিক গোষ্ঠী আছে আপনারা সবাই মিলে, আমরা দেখতাম যখন ছোট ছিলাম যে একদম রাস্তায় মোড়ে মোড়ে অনুষ্ঠান, কোথাও পথনাটক হচ্ছে, কোথাও আবৃত্তি হচ্ছে, কোথাও গান গাইছে, কেউ কেউ লোকসঙ্গীত গাইছে, কোথাও কনসার্ট হচ্ছে, একদম পুরো শহর দেশ জুড়ে উৎসব। কিন্তু এখন আমরা শুধু দেখি মঙ্গল শোভাযাত্রা এবং সকালবেলা রমনা বটমূলের যে আনুষ্ঠানিকতা আছে, তার বাইরে আলাদা করে আমাদের কাছে কিছু চোখে পড়ে না। আপনার কি মনে হয় যে আসলে আমরা এই শহরকেন্দ্রিক বলে কিছু চোখে পড়ে না, নাকি আসলে অনেকখানি সেটা সংকুচিত হয়েছে? মানে এখন আমি এটা বলবো যে ঋষিজ শিল্প গোষ্ঠীর একটা অনুষ্ঠান হয় শিশু পার্কের সামনে, সেটি এখনও হয়, আছে। শিশু একাডেমির সামনে কিন্তু একটা সুন্দর মেলা হতো, যে মেলার মধ্যে শিশু কিশোরেরা আসতো বাবা মায়ের হাত ধরে, সেখানে একটা প্রবল প্রাণের উচ্ছ্বাস ছিল। সেই উচ্ছ্বাসটা মিশে যেত কিন্তু আমাদের মঙ্গল শোভাযাত্রার সঙ্গে। ফলে মঙ্গল শোভাযাত্রাটাকে মনে হতো কি আমাদের যে এটা আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের মঙ্গল শোভাযাত্রা নয়, বাংলাদেশের সকল মানুষের, মানে সব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সকলেরই, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাইকে নিয়ে এইটা। এখন একটা হয়েছে কি, কয়েকটি দুর্ঘটনা ঘটার ফলে নানা রকমের আমি বলবো যে নিষেধাজ্ঞাও জারি হচ্ছে কর্তৃপক্ষের কাছ থেকে, যে এইটুকু আমরা করব না, করলে আমাদের আবার হয়তো পিছিয়ে যেতে হবে। কিন্তু এই নিষেধাজ্ঞাগুলো আমাদের ভেতরে ভেতরে কিন্তু আবার সংগঠিত করছে। আমরা প্রত্যেকে যারা শুরু থেকে এই বিষয়গুলো দেখেছি, তারা কিন্তু আমরা বুঝতে পারছি এভাবে শুধুমাত্র অন্যরা আক্রমণ করবে বলে আমরা পিছিয়ে যাব, তাদের আক্রমণটাকে সমর্থন দিয়ে আমাদের পিছিয়ে যাওয়াটাকে কিন্তু আমরা সমর্থন করি না। আমরা মনে করি যে এটা বাঙালির, যেটা রামেন্দ্রদাও বললেন, এটা সামগ্রিকভাবে বাঙালির উৎসবে রূপান্তরিত হতে হবে, শহর এবং নগরের মিলন। আমি তো মনে করি যে পয়লা বৈশাখটা শুরু হয়েছিল একটা অর্থনৈতিক একটা কেন্দ্র করে, তাই না, যে হালখাতা, যে হিসেব নিকেশটা গত বছর এটা শেষ হবে, নতুন বছরের খাতাটা শুরু হবে, ওইটার সঙ্গে একটা আর্থিক লেনদেনের ব্যাপার ছিল। এবং মেলা কিন্তু সেই কথাটাই বলে। মেলাতেও মানুষ পসরা নিয়ে বসবে, অন্যেরা তার ঘরে যেটি নেই সেটি নেবে। আর আমি বিশেষ করে মনে করি বৈশাখী মেলায় আমাদের লোকজ উপাদানগুলো এই মেলায় কিনতে পাওয়া যায়। আমাদের শহরে বড় হওয়া বা রাজধানীতে জন্ম নেওয়া শিশুরা, তারা কিন্তু টুকরি কাকে বলে, হ্যাঁ, ধুচুনি কাকে বলে, এগুলো তারা সহজে শনাক্ত করতে পারে না। কিন্তু মেলায় গেলে ওরা এটা দেখে। আমরা যেমন ছোটোবেলায় আমাদের শহরে চরকি চড়েছি, মেলায় চরকি থাকে। আমরা এইটা মনে করতে চাই যে ওই যে চিনি দিয়ে বানানো নানা রকমের মোটিভ, হ্যাঁ, মানে সেই ঘোড়া, হাতি, তারপরে পুতুল, এরকম নারী পুতুল, পুরুষ পুতুল, এগুলো দেখে শিশুর মনে যে একটা কল্পনা বিকশিত হয়, এবং চিনি দিয়ে যে এটা বানানো যায়, এটা দেখলে তার অনুষঙ্গগুলো মাথায় আসে যে আমি একটা কাদা দিয়েও এটা তৈরি করতে পারবো। অর্থাৎ আমাদের মেলাগুলো কিন্তু আমাদের মনোবিকাশে একটা বড় রকমের ভূমিকা রাখে। আর মেলা মানে কিন্তু রঙিন, ওইখানে যা কিছু হয় একটা রঙের হয় না। আমরা দেখব পয়লা বৈশাখ একটা বিশাল রঙের উৎসব, মানে নারী পুরুষেরা তো সাদা লাল পরছে, হ্যাঁ, কিন্তু তারপরে প্রকৃতির দিকে যখন আমরা তাকাই, আমরা দেখি হলুদ, লাল, সবুজ, এবং সকলে আমরা গায়ে সেটা মাখার চেষ্টা করি। রাস্তায় রাস্তায় আগে আলপনা দেওয়ার জন্য লোক বসতো। আপনি যেটা বললেন, আমি টিএসসির মাঝখানে
সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ভেতরে গোল গোল করে ছেলেমেয়েরা বসছে, তরুণরা বসছে, বাইরে থেকে আসা মানুষরাও বসছে, কেউ একতারা বাজিয়ে, কেউ ঢোল বাজিয়ে গান অনেক হচ্ছে। বৃহৎ ছিল এবং জনে জনে সেই উৎসবটা ছিল, আমরা সেটা দেখেছি। এবং আপনি বলছেন যে সীমাবদ্ধতা তৈরি হয়েছে, তারপরেও কিন্তু মানুষের মনে সেটাকে ভাঙার একটা আবার মানুষ আগ্রহটাকে এটা মানবে না, এটা তৈরি হয়েছে। আমি আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো, কেন মানবে না, কিভাবে না মেনে এগোনো যায়, সেই নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদকেও আমরা এই আলোচনায় নিই। তিনি উপাচার্য, রবীন্দ্র সৃজনশীল বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। শুভ নববর্ষ। যে কথাটি আলোচকরা আমাদের শুরু থেকে বলে আসলেন যে হ্যাঁ, এখন অনেক সীমাবদ্ধতার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা যখন এখন মঙ্গল শোভাযাত্রা দেখি, তখন যদি আমি সামনের থেকে মঙ্গল শোভাযাত্রাটা দেখতে যাই, দেখি 4 স্তরের পুলিশ দেখতে পাই, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাই। আমার যে প্রথম রোটার ভিতরে, লাইনটার ভিতরে কত কালারফুল জিনিস, আমি যদি সামনের থেকে, আমরা সাংবাদিক হিসেবে যখন ছবি নিতে যাই, তখন আমরা এই আইন শৃঙ্খলার সদস্যদের ছাড়া কাউকে পাই না, আমাদের সাইড থেকে ছবি নিতে হয়। এই যে একটা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমাদের নিতে হয়েছে, রমনা ঢোকার ক্ষেত্রেও আমাদের নিতে হয়, এমন অবস্থা কি আমাদের আসলে হওয়ার কথা ছিল? এটা তো প্রাণের উৎসব। হওয়ার তো কথা ছিল না, কিন্তু এটা একটা জটিল পরিস্থিতি। সেটা হচ্ছে রমনাতে তো একটা বড় ঘটনা ঘটেছে, এবং আমরা নানা সময় দেখি যে ছোটোখাটো হোক বড় হোক ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। এখন নিরাপত্তার ব্যাপারে আমরা কি করব? আমরা যদি বলি যে না, এটা আমরা সাধারণের উপর ছেড়ে দেব, তাইলে নিরাপত্তা বিঘ্নিত হলে সেই দায় কে নেবে? সেই দিক থেকে সরকার যে ব্যবস্থাটা করে, এটাকে কমানো কিভাবে যাবে, এটা খুব একটা জটিল অবস্থা। কারণ তাদের তো নিজেদের একটা তাত্ত্বিক অথবা ব্যবস্থাপনার ব্যাপার আছে যে কিভাবে হলে তারা নিরাপত্তাটা দিতে পারবে। আবার আপনি যেটা বলছেন, অথবা আমরা যেটা দেখেছি, যেটা ঠিকই যে অনেক সময় মিছিলটার কাছে যাওয়া যাচ্ছে না, ছবি তোলা যাচ্ছে না। তাতে মিছিলের সাথে রূপা যেটা বললো যে একাত্ম হওয়ার যে ব্যাপারটা, সেইটা বিঘ্নিত হচ্ছে। আমার মনে হয় যে এটা নিয়ে আমরা নাগরিক সমাজ এবং নিরাপত্তার সাথে যারা আছেন সবাই মিলে কথা বলার চেষ্টা করা যায় যে দুটো, মানে নিরাপত্তাও রক্ষা করে কিভাবে আমরা এটার সাথে সবাইকে কাছে যেতে দিতে একটা পারি। সময় তো ছিল উন্মুক্ত ছিল, তখন আমরা চারদিকে হয়তো পুলিশ টুলিশ থাকতো অন্য জায়গায়, কিন্তু এই অবস্থা তো ছিল না। মানে এমন পরিস্থিতিতে আমরা, এটা হচ্ছে আসলে আমাদের দেশীয় পরিস্থিতি শুধু না, এটা তো একটা আন্তর্জাতিক পরিস্থিতিরও ব্যাপার। সেটা হচ্ছে গত 20-25 বছরে নানা উগ্রবাদী যে মতামতগুলি গড়ে উঠেছে, এবং আমরা যাদেরকে মনে করছি যে তারা মানে একেবারে উগ্র একটা মানবতা বিরোধী কাজ করছে, তারা তো মনে করছে যে একটা আত্মত্যাগ, বিরাট একটা নিজেদের একটা আত্মত্যাগের ব্যাপার, তারা একটা কিছু প্রতিষ্ঠা করতে পারলে। সুতরাং ওদেরকে থামানোটাও কিন্তু খুব যে সহজ তাও না, তা না। আমাদের দেশে অনেকটা সফলভাবে সেটা পেরেছে। এখন নিরাপত্তার ব্যাপারটাকে একেবারে অগ্রাহ্য করারও কোনো উপায় না, কিন্তু এইটা আমরা চিন্তা করতে পারি কি না যে এটা ব্যয়বহুল। সেটা হচ্ছে ইউরোপীয় অথবা উত্তর আমেরিকার দেশগুলিকে যেভাবে নিরাপত্তার ব্যবস্থা করে, ওখানে কিন্তু এরকম পোশাক পরা লোকের চেয়ে পোশাক ছাড়া লোক দিয়ে অনেক বেশি পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করে। হ্যাঁ, মনে হয় আর কি। এই পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আন্তঃ মন্ত্রণালয় সভার মধ্যে আমরা এটা বলেছিলাম যে এটা যেন পুলিশ প্যারেড মনে না হয়, একটু দূরে থেকে যেন নিরাপত্তা দেওয়া হয়। হ্যাঁ, তো এইটা আমরা ওদের কাছ থেকেও তো আজকাল আমাদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে, এইটা একটা করা যায় কিনা। আরেকটা হচ্ছে যে মানুষ ভয় পায়, এটা আমার মনে হয়নি। কারণ রামেন্দ্রদা আমাদের বয়োজ্যেষ্ঠ, উনি বলছেন যে যত আমি দেখেছি যে যত প্রতিরোধের ব্যাপার আসছে তত এটা বড় হয়েছে। এবং ছায়ানটের অনুষ্ঠানটা তো একটা প্রতিরোধের ইয়েতে, রবীন্দ্রনাথ করতে দেবে না, আমরা রবীন্দ্রনাথ করব, তারপর আমাদের কিছু করতে দেবে না, আমরা ছায়া নোট করবো, এইভাবেই তো প্রতিরোধের। এখন এটা প্রধান উৎসব, হ্যাঁ, প্রধান উৎসবে পরিণত হয়েছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে নিরাপত্তার ব্যাপারটাকে এইভাবে দেখা। এগুলির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় কাজ করার সময় আমি জড়িত হয়ে পড়েছিলাম। 21 ফেব্রুয়ারির অভিজ্ঞতাটা একটু বলি। সেটা হচ্ছে সন্ধ্যার পর নারীদের থাকতে যাওয়া যাবে, এখনো সেটা আছে। তো এখনো সেটা আছে। এখন আমরা একবার বলেছিলাম যে এটা আমরা নিষেধ করি, তখন আবার অনেকে বলছে তাহলে এই দায়িত্বটা কে নেবে। মানে এটা একটা জটিল অবস্থার মধ্যে আছে আর কি।
মানে এই তারপরেও এই প্রাণের উৎসবের মধ্যে আমাদের একটুখানি না চাইতেও অনেক জায়গায় সাবধান হয়ে চলতে হচ্ছে, অনেক জায়গায় ইয়ে করতে হচ্ছে, কারণ প্রতি বছরে আমরা এই ধরনের তাদের কাছ থেকে একটা প্রতিরোধের জায়গা পাই যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এবং করতে করতে আমাদের এমন হয়েছে সময়ের একটা সীমাবদ্ধতার পাশাপাশি আমি যেমন বলছিলাম যেমন ছড়ানো ছিল সেটা আমাদেরকে সংকুচিত হয়ে আসছে কিনা শেষ পর্যন্ত। এবং এটা ছড়িয়ে রাখার জন্য আসলে আমরা শুধুমাত্র পহেলা বৈশাখের সময় কথা বলবো নাকি আমরা সারা বছর ধরে আসলে আমাদের অনেক কিছু করার আছে। বলা হয়ে থাকে যে এই যে সময়ের সীমাবদ্ধতা করে দেওয়া, নানা কিছুতে নিষেধ করা, মানে এই ধর্মান্ধ যাদের আছে তাদের কাছে এক ধরনের হার মানা। আমরা কি সেই হার মানছি কিনা, আমাদের সরকার সেই হার মানছে কিনা, সেই আলোচনা আমরা বিরতির পর ফিরতে চাই। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমন্ত্রণ আরও একবার রাজকাহনে। আজ আলোচনায় আছি বাঙালির পহেলা বৈশাখ নিয়ে। আমাদের সাথে সম্মানিত অতিথিরা আমাদের সাথে আছেন এবং রামেন্দ্র মজুমদারের কাছে আমি আবারও যেতে চাই। প্রথম যখন আসলে টিএসসির নারীদের উপর যে ঘটনাটা ঘটলো, তারপরে 4টা পর্যন্ত ছিল বোধহয় প্রথমবার, তারপরে একটু বাড়তে বাড়তে এখন 5টা 6টা পর্যন্ত হয়, মানে 5টার পরে আসলে কোনো অনুষ্ঠান রাখা যাচ্ছে না। এই যে আমরা একটা সীমার মধ্যে চলে গেলাম, আমরা সবাই বলছি যে যত আমাদের বাধা আসুক আমরা তখন খুলে যাই, আমরা অংশগ্রহণ করে যাই, কিন্তু যখন রাষ্ট্রীয় পর্যায়ে একটা জিনিস সীমাবদ্ধ করে আপনাকে বাধ্য করা হবে, তখন আমার প্রাণ যতই চাক উন্মুক্ত হতে, প্রতিরোধ করতে, সেটা কি আসলে পারা যায়? এটা আমরা তীব্র বিরোধিতা করেছি, বিশেষ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট থেকে। এই যে সময়সীমা বেঁধে দেওয়া, এটা আমরা রাজি নই, কারণ তাতে এক ধরনের আত্মসমর্পণ করা হয়। আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেয়া। সুতরাং সন্ধ্যার পর অনুষ্ঠান হবে, সন্ধ্যার পর অনুষ্ঠান হবে না কেন, সেখানে নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে, এইটা হচ্ছে আমাদের বক্তব্য। আর কি অন্য কোনো অনুষ্ঠান হয় না সন্ধ্যার পরে? কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরেই সবার বিধিবিধান ইত্যাদি। সুতরাং এইটা দেখতে হবে। যেই জন্যে আমরা দেখি যে সামগ্রিকভাবে এই যে যাত্রা অনুষ্ঠান, বেশিরভাগ জায়গায় যাত্রার অনুমতি পাওয়া যায় না, যে না আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, রাতভর ইয়ে করবে, কিন্তু রাতভর অন্য কি হচ্ছে, অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে না, সেটাতে তো কোনো বিঘ্নিত হচ্ছে না। সুতরাং এই জায়গাগুলো আমার মনে হয় যে ভেবে দেখা দরকার। যদি আমরা এখানে রাষ্ট্রীয় পর্যায়ে সহযোগিতা না পাই, তাহলে কিন্তু এই যারা কুসংস্কার, ধর্মান্ধতা, এটা বাড়ছেই, যারা আরও বেশি সংকুচিত করার চেষ্টা করবে আমাদেরকে। কিন্তু আমরা মনে করি যে এই বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব সরকার বলে মনে করি। বাঙালি সংস্কৃতি হচ্ছে তাদের মূল ভিত্তি আমাদের রাষ্ট্রের। সুতরাং সেইখানে আমার মনে হয় যে এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা করা উচিত, যাতে করে এইসব সীমাবদ্ধতাগুলো না থাকে, যাতে উন্মুক্ত করা যায়। হ্যাঁ, এবং এই জায়গাটা আপনারা সবসময়ের জন্য করে আসছেন, আপনাদের জায়গায় দাবি করে আসছেন যে এটা আসলে করা যাবে না, কিন্তু তারপর আমরা বারবার দেখছি না, তারপরও আমরা একটা সীমার মধ্যে পড়ে যাচ্ছি, সন্ধ্যার পর আমাদের কিছু করা যাচ্ছে না। রূপা চক্রবর্তীর কাছে আসি আমি। আপনি 21 পদক পাওয়া আবৃত্তি শিল্পী। আবৃত্তির মানে একটা সন্ধ্যার পর ওই আবহে সবাই আবৃত্তি করবে, ওই দৃশ্যের সাথেই আমরা সবসময়ের জন্য পরিচিত। কনকনে রোদে দাঁড়িয়ে আবৃত্তি করার চেয়ে ওই সময়টাই বোধহয় সবচেয়ে বেশি মানুষকে মানুষ অনেক আনন্দ পায়, আনন্দ পাওয়া, সন্ধ্যাবেলা একটা সময় হাতে নিয়ে করলো। কিন্তু এখন তো ওইটা নাই, মানে সন্ধ্যার পর তো আমি কোনো কিছুর মধ্যেই থাকতে পারবো না, আমার বেলা গড়ানোর আগেই আমাকে সেখান থেকে উঠে চলে আসতে হবে। এই ব্যাপারটা আসলে কি আমাদের বলা হয়ে থাকে যে ওই দিনের বেলায় সবকিছু করে ফেলো, মানে এটা কি বেঁধে দেওয়া, নাকি মনে হয় যে না দিনের বেলা করে ফেলে আমাদের যেহেতু ভয় আছে? এটা আর কি, মানে এই যে আমাদের ভয় আছে, ভয় একটা কিন্তু একটা খুব খারাপ শব্দ। এই ভয় কিন্তু এই বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা পাকিস্তানি শাসক গোষ্ঠীকে পায়নি। আজকে নিজের স্বাধীন দেশে এই বাঙালিরা বাংলা সংস্কৃতির চর্চা করতে গিয়ে কাদের ভয়ে নিজেদেরকে গোটানোর চেষ্টা করছে। এই ভয়টাকে জয় করতে হবে। কারা জয় করবে? অভিভাবকেরা। এই পরিস্থিতি থাকতে দেয়া যাবে না, এই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এই উন্নয়ন আমি বা আপনি পারবো না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বা প্রশাসনও পারবে না। এটা প্রতিটি পরিবারকে বুঝতে হবে যে আমরা নিজেদের শিক্ষিত করব। আমি কে? এই প্রশ্নের জবাবে আমি বাঙালি। আমি কে? এই প্রশ্নের জবাব যদি বাঙালি হয়, তাহলে বাঙালি যে সংস্কৃতি, আমি তার উত্তরাধিকার বহন করি। আমার যে পয়লা বৈশাখ, এটা তো আমি প্রথম করছি না। সম্রাট আকবরের সময় থেকে যদি পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়ে থাকে, তাহলে এই উদযাপনটা কেবল সকালবেলা তো ছিল না,
একেবারে দিন রাত ধরে ছিল। তখনকার সময়কার যে মানুষের বন্ধন, মানুষের সম্পর্ক, এটা আরও নিবিড় ছিল, আরও অকৃত্রিম ছিল। আমরা যদি এই কথাটা মাথায় রাখি যে এই উৎসবটা আমাদের পিতৃপুরুষদের দেয়া আমাদেরকে একটা বড় উপহার। রাজনৈতিক কারণে আমরা বাধাগ্রস্ত হয়েছিলাম পাকিস্তান আমলে, সেজন্য জেগে উঠেছিল আমাদের একটা সাংস্কৃতিক গোষ্ঠী, তৈরি হয়েছিল ছায়ানটের বটমূলের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা আমাদের কাছে, পৃথিবীতে সকল মানুষ মনে করে যে রমনা বটমূলের এই অনুষ্ঠানটা আমাদের একটা বড় আত্মপরিচয়ের অনুষ্ঠান। ওখানে যে সকলে যায়, আপনি দেখেছেন যে শ্রমজীবী মানুষরা কিভাবে ওখানে যায়? ওখানে কেবল ভদ্রলোকরা যায় না, যারা একদম সারা দিন কাজ করছেন, কষ্ট করছেন, পরিশ্রমী মানুষ, তারাও একটা নতুন কাপড় গায়ে পরে উদযাপন করতে যাচ্ছেন উৎসবটাকে। আজকে আমি যদি মনে করি যে আমি সন্ধ্যার পরে আবৃত্তি করব না, নাটক করব না, তাহলে আমার যে মানুষ বলে না নান্দনিকতা, আমি যে আমার মঞ্চটা সাজাবো, তাতে যে আমি মঞ্চটা তৈরি করব, সেখানে যে আমি আলোক প্রক্ষেপণ করব, এই সব কিছুই মোহনীয় হয়ে উঠবে যদি এটা সন্ধ্যার পরে হয়। তো সেখান থেকে চলে গেলে আমি কি করছি? আমি সংস্কৃতি থেকে সরিয়ে দিচ্ছি আমার তরুণ সমাজকে। তারা মনে করবে সবই তো আমার দিনের আলোয় হয়, আমার তো কোনো কিছু আলাদা করে চিন্তা করতে হবে না। কিন্তু চিন্তা করতে হবে, আমরা এই জায়গায় দাঁড়াবো না, অবশ্যই পরিবর্তন আসবে। আমরা আবার আমাদের নিজের জায়গায় ফিরব, সকলে মিলে দিনব্যাপী, এবং রাত, যেটা ভদ্র সময় আমরা বলি যে রাত 11টা পর্যন্ত আমরা বাইরে অনুষ্ঠান করতে পারি, করেছি এত বছর, তো আমরা সেটাও এক সময় করতে পারবো। এখন এই সময়টাকে আমরা মনে করি যে সন্ধিকাল চলছে। এই সময়টা সন্ধিকাল কিসের? যেটা সৈয়দ মোহাম্মদ শাহেদের কথা আছে যে এটা শুধু বাংলাদেশের জন্যই প্রযোজ্য নয়, এটা গোটা পৃথিবীব্যাপী এক ধরনের একটা অস্থির সময় চলছে, অস্থির সময় চলছে এবং একটা নেতিবাচক সময় এসেছে। এই সন্ধিকালটার পরে কিন্তু একটা স্থির সময়ে আমরা পৌঁছবো। আর আমাদের দায়িত্ব হলো সকল অভিভাবক মিলে নিজেদের পরিবারকে ঠিক করা যে আমরা মৌলবাদের কাছে যাচ্ছি না, কারণ আমাদের পরিচয়টার ভেতর দিয়ে আমাদের সন্তান বড় হবে। একদিন আমরা মারা যাব, কিন্তু পরের প্রজন্ম, তারা তো মানুষকে শেখাতে হবে তারা কে, কি তাদের সংস্কৃতি, এইটা বলতে গেলেই তাদের বলতে হবে। তারা কিন্তু যাত্রা বাদ দিতে পারবে না, তারা লালন হাসন বাদ দিতে পারবে না, রবীন্দ্রনাথ নজরুল বাদ দিতে পারবে না, অতুল প্রসাদ বাদ দিতে পারবে না, তারা জয়নুল আবেদিন বাদ দিতে পারবে না। এগুলোকে নিয়েই আমরা কাজে সেই সন্ধিকণের মধ্যে আমি তাহলে স্যারের কাছে একটু যাই। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, সন্ধিকণ কাটাচ্ছে রূপা চক্রবর্তী, মনে করছেন যে এরপরে আমরা আবার জেগে উঠবো, আমাদের আবার সব কিছু তৈরি হবে, সেটা রূপা চক্রবর্তী আশা করেন। কিন্তু আমাদের যে পরিস্থিতি আসলে বৈশ্বিকভাবে চলছে এবং আমাদের দেশের ভেতরে ভেতরে যে এক ধরনের অন্ধত্ব চলছে ধর্ম নিয়ে, ধর্মকে জেনে না জেনে, এবং আমাদের যেহেতু সরল মানুষ, ধর্মভীরু মানুষ, তাদের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন সন্ধিক্ষণের পর আমরা মনে করছি আমরা আবার জেগে উঠব, কিন্তু সন্ধিক্ষণের পর আবার আমরা সংকুচিত হয়ে হয়ে পেছনের দিকে চলে যাব কিনা, মানে ধর্মভীরুদের কাছে অন্ধদের কাছে চলে যাব কিনা, সে আশঙ্কাও কি রয়ে যায়? আমি একটু পিছনের একটা কথা বলি। 80-র দশকে জাপানের একজন ভারতীয় ইতিহাসবিদের সাথে আমার কথা হচ্ছিল। তখন বিজেপি মাত্র উত্থান হচ্ছে। তো বলল যে তুমি কি মনে করো যে ভারতে কি হবে এখন? ভারতের তো প্রধান একটা ব্যাপার ছিল সর্বধর্মের চর্চা। তো আমি তো খুব আশাবাদী মানুষ, আমি বললাম যে না সেন্সে এগুলি বেশি দিন থাকবে না, বললো যে উল্টো হবে, এগুলির একটা উত্থান হবে। তো পরে আমরা দেখেছি যে প্রথমে এই যে আফগানিস্তানকে ঘিরে, মধ্যপ্রাচ্যকে ঘিরে, এবং পরে সেটা ভারতবর্ষের প্রভাবে আমরা কখনো তো ভাবিনি যে ভারতবর্ষে এখন অধিকাংশ জায়গায় যারা শাসন করছে তাদের যে আদর্শ, সেই আদর্শ ভারতবর্ষে কখনো মানুষের ভোটে জিততে পারবে, কিন্তু সেটা ঘটেছে। আর সেটার প্রতিবাদও আছে, সেটার প্রতিরোধও আছে। আমাদের এখানেও আমি মনে করি যে হয়তো অনেকে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা অথবা ইত্যাদির চেষ্টা করছে, কিন্তু আমি নিজে খুব আশাবাদী যে বাঙালি এই ক্ষেত্রে অনেক বেশি প্রগতিশীল। তারা মোহাম্মদ শহীদুল্লাহ তো একজন ধর্মভীরু মানুষ এবং তিনি ধর্ম অনুশীলন করতেন, এমন না যে শুধু ধর্মভীর। উনি তো 48 সালেই যখন বললেন যে
ওই টুপি এবং দাড়ি দিয়ে তো বাঙালির চেহারা ঢাকা যাবে না। তখনও কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলি নিজেদের নাম থেকে মুসলিম শব্দটা বাদ দেবে, এরকমের বাস্তব অবস্থা হয়নি। সুতরাং সংস্কৃতির মানুষগুলি যদি এগিয়ে আসে এবং রাজনীতিতে যারা আছেন তারা যদি তাদেরকে সহায়তা করে, আমি আশাবাদী যে এই বাঙালি সমাজ থেকে এটা শুরু হতে পারে যে আমরা আস্তে আস্তে যেটুক হারিয়েছিলাম সেটুকু আমরা ফিরে পাবো। নিশ্চয়ই। এবং এই যে আপনি যে কথাটা বললেন যে সংস্কৃতির যারা মানুষ আছে তারা যদি এগিয়ে আসে, যারা জোট আছে তারা যদি এগিয়ে আসে, তারাই যদি তাদের নিরাপত্তার জায়গা বা অনুষ্ঠানের দায়িত্বগুলি নেয়, তাহলে হয়তো আমরা আস্তে আস্তে একেবারেই আগে যেরকম ছিলাম সবাই হতে পারবো। কিন্তু অভিযোগের জায়গায় সেটাও আছে যে তারাও আসলে উদ্যোগী হয় না, এবং তাদের তরফ থেকে অভিযোগ আছে যে তারা আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকে অনেক বাধার সম্মুখীন হন যে কোনো কিছু করতে গিয়ে। তাহলে কে সেই দায় নেবে? আমরা শেষ মুহূর্তের বিরতির পর আমরা অবশ্যই জানতে চাই যে আমাদের এই বাঙালিয়ানা পুরো বছর ধরে আরও কেমন করে জিয়ে থাকবে। আবারও আমন্ত্রণ রাজকাহনে। অতিথিদের সাথে আমরা আছি এবং পুরো বছর জুড়ে আমরা আসলে এই বাঙালিকে কেমন করে জিয়ে রাখবো, কেমন করে আমরা আরও বেড়ে উঠবো, আমরা সেই আলোচনা শেষ মুহূর্তে করতে চাই। রামেন্দ্র মজুমদারকে দিয়েই শুরু করি। যেমনটি বলছিলাম যে শুধু পয়লা বৈশাখে যে আমরা অনুষ্ঠান করতে পারছি না, কমে গেছে তা না, আমরা পুরো বছর জুড়ে আসলে কোনো অনুষ্ঠান দেখি না। মানে বাঙালি কোনো অনুষ্ঠানের অস্তিত্ব আমরা খুঁজে পেতে হয়তো দুই একটা দেখি। আগে যেমন গান হতো, রূপাদি যেটা বলছিলেন, হাসন রাজার গান হতো, আমাদের রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সব জায়গায় জায়গায়, এবং যাত্রাপালার তো অবস্থা এখন কাহিনী। পুরো বছর যে এটা হয় না, মানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে মনে হয় যে আপনাদের কোথাও কোনো দুর্বলতার জায়গা আছে? না, আমি এটার সঙ্গে একমত নই যে সারা বছর ধরে কিছু হয় না। অবশ্যই হয়, তবে বেশিরভাগই ইনডোর হয় আর কি, বিভিন্ন হলের মধ্যে। কিন্তু বাইরে যেই চর্চাটা হওয়া দরকার সেটা হয়তো তার খামতি আছে। তবে নববর্ষের অনুষ্ঠানও যেমন ঢাকা শহরেও যেমন বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, উত্তরাতে আলাদা করে হচ্ছে। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখার দরকার যে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীদের যেই নববর্ষ উদযাপন সেটা খুবই রঙিন এবং বৈশাখী, তাদের যে বিশু সাংগ্রাই এবং বিশু মিলে, মানে যে আমার একবার সুযোগ হয়েছিল সেখানে যাওয়ার, খুবই চমৎকার আয়োজন। এবং সেখানে এসব বিধিনিষেধ নেই আসলে, তার মধ্যে যোগাযোগটা প্রকৃতির সঙ্গে মানুষের সঙ্গে সব মিলিয়ে। তা আমার মনে হয় যে হ্যাঁ, একদিক দিয়ে আমরা সহায়তা চাই রাষ্ট্রের, কিন্তু আমরা সবসময় তো নিজেরা উদ্যোগী হয়ে কাজ করতে চাই। আমরা তো কেউ অর্থের বিনিময়ে কিছু করছি না। আমরা চাই যে সরকার অবকাঠামোগুলো দেবে যাতে সহজে আমরা সেইখানে ব্যবহার করতে পারি। এবং আরও ধরুন ঢাকা শহরের কথা, ঢাকা শহরে এত মানুষ, কিন্তু তার জন্যে কটা অডিটোরিয়াম আছে যেখানে অনুষ্ঠান করা যায়, বা কয়টা খোলা প্রান্তর আছে যেখানে করা যায়। সুতরাং সেই সব জায়গা বাড়াতে হবে, বাড়ালে গিয়ে চর্চা হবে। আরেকটা হচ্ছে যে যেটা আগে কথা হচ্ছিল যে বাড়ির ভেতর থেকে যে ইয়েটা হবে, আজকাল এমন হয়েছে অনেক পরিবারে মেয়েদেরকে গান বাজনা শিখতে দেওয়া হয় না, বাধাগ্রস্ত করা হয়, বলে যে এটা ধর্ম বিরোধী। সুতরাং আরেকটা জিনিস দেখা দরকার, রাজনীতি থেকে ধর্মকে যদি আমরা আলাদা করতে না পারি তাহলে কিন্তু এই অবস্থা থেকে পরিত্রাণ সহজ হবে না। সুতরাং রাজনীতি আর ধর্ম আলাদা থাকা দরকার। ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত জিনিস, সামাজিকভাবে পালন করবে, কিন্তু রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাত প্রদর্শন করবে না। এটাই তো আমাদের সংবিধানে তাই আছে। কিন্তু সেটা অবশ্যই যে ধর্মের রাজনীতি করেই তো কেবলমাত্র যে বাংলাদেশ তা নয়, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশেও, পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মভিত্তিক রাজনীতি চাঙ্গা হচ্ছে, সেটা দেখছি। সেটাই একটা আসন্ন বিপদের কথা। নিশ্চয়ই। এবং সেটা থেকে যেহেতু বর্তমান সরকার ভীষণ অসাম্প্রদায়িক সরকার, তারা নিশ্চয়ই তাদের মতো করে সেটা উতরানোর চেষ্টা করবে, সেই আশাটা তো আমরা করতেই পারি তাদের কাছ থেকে। রূপা চক্রবর্তী, যে কথাটি আসলে হচ্ছিল যে আশঙ্কার জায়গা থেকে আমরা বেড়ে ওঠার চেষ্টা করি সব সময়ের জন্য, রামেন্দ্র মজুমদার বলছিলেন যে ইনডোরেও অনেক কিছু হয়, কিন্তু আমরা যখন আমাদের সংস্কৃতি একদম সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, তখন তারা টিকিট কেটে বা ইনডোর ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। আমি যদি জিয়ে রাখতে চাই, জীবিত রাখতে চাই, তার মানে আমাদের বহির্মুখী যে সাংস্কৃতিক অবস্থা, সেটার জায়গায় আমরা খুবই আস্তে আস্তে সংকুচিত অবস্থায় চলে গেছি। এইখান থেকে কি বের হওয়া যায়? মানে কোথায় প্রতিবন্ধকতা? একটা কথা বলি মুন্নি,
আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী হতো, নজরুল জয়ন্তী হতো, সুকান্ত জয়ন্তী হতো, এখন হচ্ছে না। তো আমার শিশুটি সংস্কৃতির সঙ্গে সংলগ্ন হবার সুযোগও পাচ্ছে না। এগুলো যদি আমরা এই কার্যক্রম যদি আমরা বাড়াতে পারি, স্কুলের মধ্যে যদি এটা বাড়াতে পারি, শুধু এই পয়লা বৈশাখেই যদি স্কুলগুলো মনে করে যে আমি একটা উন্মুক্ত প্রান্তরে গিয়ে আমার স্কুলের ছেলেরা বা মেয়েরা তারা কিছু জিনিস শিখবে, তারা সেটা প্রদর্শন করবে এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসে এগুলো উপভোগ করবেন, তাহলেই কিন্তু বাইরে বেরিয়ে আসা হলো, জনগণের মধ্যে এটা সঞ্চারিত হতে পারলো, যেটা হচ্ছে না। সচেতনভাবে স্কুলগুলো এখন এমনকি জাতীয় সঙ্গীতও গাওয়া হচ্ছে না, তো এগুলোকে আমি কিন্তু হালকাভাবে দেখি না। আমি মনে করি কোনো কিছু একদিনে তৈরি হয়নি। আজকের যে এই যে পরিস্থিতিটা এসেছে, আমরা যে ক্রমশ একটা শক্ত অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছি, এটার পেছনে কিন্তু অনেক দিনের পরিকল্পনা হচ্ছে। আমরা এটাকে কখনো গুরুত্ব দিইনি। কেন বিদ্যালয়ে শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না, এইটা আমার জানার একটা খুব ইচ্ছা। আমি জানতে চাই যে আমরা তো আমাদের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে বড় হয়েছি, আমরা আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের ক্লাসগুলো শুরু করেছি, আজকে কেন হচ্ছে না? এই জায়গাগুলোকে যত আমি সহজ করতে পারবো তত আমার কিন্তু জিনিসগুলো স্বাভাবিক হবে বলে আমি মনে করি। আর আমাদের সংস্কৃতির প্রায় সব কিছুই হচ্ছে উন্মুক্ত প্রান্তরে। আমাদের কবিগান, আমাদের যাত্রা, এগুলো কখনো টিকিট কেটে কেউ কখনো দেখেনি, তাই না? তো ফলে এই জিনিসগুলো আমাদের গম্ভীরা, এগুলো তো সব উন্মুক্ত প্রান্তরেই চিরদিন হয়ে এসেছে। আমাদের যে নৌকা বাইচ, আগে তো পয়লা বৈশাখে নৌকা বাইচও হতো, তো এগুলো থেকে তো আমরা দূরে সরে এসেছি, তাই না? এইটা যত আমরা বলি যে আগের দিনগুলোকে যত আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব, তত আমাদের ভেতরের যে এখন যে আমরা একটা খুব উত্তাপ ভেতরে রেখে দিয়েছি, এই উত্তাপটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে এবং আমাদের বাঙালি সমাজের মতো হবে, সে বাঙালির মতোই কাজ করবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। একেবারেই আমরা যখন এই কাজটা করি তখন কিছু ব্যক্তি গোষ্ঠী তো বলেই থাকে এটা একদিনের বাঙালিয়ানা, আমরা দেখানো বাঙালিয়ানা দেখাই, পান্তা ভাত খাই, লাল সাদা শাড়ি পরি, আমরা একদিনের একটা বাঙালিয়ানার মধ্যে। আসলে তো আমরা বাঙালি নাই, আমরা সমস্ত কিছু করি। এই যে নাই, এই অভিযোগ তো আমরা সবাই নিচ্ছি, এটা থেকে কেমন করে বলবো? না, এখানে কথাটার মধ্যে অর্ধেক সত্য। সেটা হচ্ছে আমরা এমন কিছু সারা বছরে করি না যেটার সাথে পয়লা বৈশাখে যা করি তার মিল আছে অথবা একেবারে মিল নেই, একেবারে বিরোধী, কোনোটাই বলা যাবে না। আমার মনে হয় যে যেটা হয়েছে, এখন তো একটা আন্তর্জাতিক সমাজ, এখন তো আর একেবারে বাঙালি অথবা কোনো জাতিকে বিচ্ছিন্ন করে রাখা যাবে না। তবে আমি যেভাবে জিনিসটাকে দেখতে চাই সেটা হচ্ছে আমাদের বাঙালিয়ানাকে ঠিক রেখে আমরা কিভাবে আন্তর্জাতিক হতে পারি। আন্তর্জাতিক হতে গিয়ে আমরা যাতে আমাদের বাঙালিয়ানাকে হারিয়ে না ফেলে। যেসব জাতি উন্নতি করেছে তারা কিন্তু নিজেদের জাতীয় অস্তিত্বকে ঠিক রেখে আন্তর্জাতিক হয়েছে, তারা উন্নতি করেছে। এবং খুব ছোট্ট উদাহরণ, আমরা কথায় কথায় বলি যে কম্পিউটারে বাংলা ভাষা নিয়ে বেশি এগোনো যাবে না, তো চীনা ভাষায় কিন্তু পত্রিকা পড়তে হলে 1800 কাঞ্জি চিনতে হয়। তো সেই ভাষায় যদি কম্পিউটার দিয়ে তারা এমন কিছু করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত যে কম্পিউটার নিয়ে চীন এত এগিয়ে গেছে। সেখানে আমাদের এই যে মনের মধ্যে একটা ব্যাপার আছে যে বাঙালি, আমাদের ভাষা অথবা আমাদের জ্ঞান, এটা নিয়ে আন্তর্জাতিক পরিসরে গেলে আমরা প্রতিযোগিতা করতে পারবো না। এই জায়গাটাকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মনে করতে হবে যে আমাদের যেটা আছে বাংলা ভাষায়, আমি তো মনে করি যে বাংলা ভাষার যে অক্ষর, এর চেয়ে ভালো অক্ষর পৃথিবীর কোনো ভাষাতে নেই। তো সুতরাং মানে সবগুলি ধ্বনি উচ্চারণ করা যায় বাংলা ভাষার অক্ষর দিয়ে, যেটা অধিকাংশ ভাষাতে আপনি পাবেন না। হ্যাঁ, তো সেই দিক থেকে আমরা আমাদের যা আছে জাতীয়, সেটাকে ভিত্তিমূল ধরে যদি আমরা আন্তর্জাতিকতার দিকে যাই, আমরা নিশ্চয়ই ইংরেজি স্কুলে পড়ব, কিন্তু সেখানেও যথেষ্ট বাংলাও আমাদের জানতে হবে। আমরা যদি বাংলা ভালো না জানি, কখনোই আমি ইংরেজি ভালো জানবো না।
অনেক ধন্যবাদ। এবং যা কিছু যে স্কুল থেকে সেটা আসলে শুরু হোক, যেটা স্কুল থেকে এখন উঠে যাচ্ছে সংস্কৃতি চেনানো, এই দেশের শেকড় যা চেনানো, সেটা সেখান থেকে শুরু হলে আমরা বোধহয় আস্তে আস্তে উন্মুক্ত হতে পারবো। এবং যে সংকোচনের জায়গা তৈরি হচ্ছে সেটা থেকে সবাই তো আমরা বের হতে চাই নিশ্চয়ই। আমরা সবাই বাঙালিয়ানা আমাদের পুরো বছর জুড়ে থাক, সেটা আমরা সবাই চাই এবং সেই আশাই আমরা রাখি। সবার সাথে দেখা হবে আবারও। শুভ নববর্ষ সবাইকে।